প্রতিষ্ঠানগুলো কিন্তু অন্যভাবে আপনার জাতীয় সম্পদ, যেসব জায়গায় অ্যাটাক হয়েছে, আপনার আগুন দেওয়া হয়েছে, এগুলো সবই জাতীয় সম্পদ। এই সম্পদগুলো কিন্তু তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে আপনার আমার ব্যাংকে জমানো টাকার একটা উৎস থেকে, যেমন ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, ঠিক একইভাবে ব্যাংকের লোন দেওয়া হয়েছে, এর সাথে আপনার অনেক শেয়ার হোল্ডার অনেক ক্ষেত্রে জড়িত। এই যে ইম্প্যাক্ট গত 1 মাস 1.5 মাস ধরে যে শিল্পের মধ্যে একজনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, আগুন নিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সেটার কারণে মানুষের ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তো প্রভাবটা কিন্তু শুধু ওই আগুনের মধ্যে নাই। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর গত প্রায় 1 মাসে বেশ কিছু শিল্প কারখানায় হামলা হয়েছে। এসব হামলার কারণে একদিকে শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানও হুমকির মুখে পড়ছে। কারা এসব হামলা করছে, কেন এসব হামলা হচ্ছে, আর এসব হামলার কারণে অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। দেশের বিভিন্ন শিল্প কারখানায় যেসব হামলা হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের বিজনেস এডিটর সোহেল পারভেজ। ওয়েলকাম টু আওয়ার শো। এই যে আমরা দেখলাম গত জুলাই মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত একদম গতকালকেও আমরা দেখলাম যে বেশ কিছু শিল্প কারখানায় হামলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলো আসলে কারা করছে এবং কেন এই ধরনের হামলা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনি যদি খেয়াল করেন এই হামলাটা আমরা যেটা দেখছি সর্বশেষ এখনও বলা হচ্ছে আমরা সে আগুনের শিখা থেকে বের হতে পারিনি। আপনি যদি খেয়াল করেন সেটা হলো যে মূলত এই আন্দোলনটা যখন শুরু হওয়ার যখন আস্তে আস্তে এটা উত্তপ্ত হলো, তারপর থেকে বিভিন্ন শিল্প কলকারখানাতে আমরা আগুন তারপর হামলার দেখতে পাচ্ছি। একটা কারণে আমরা দুভাগে ভাগ করা যায়। একটা কারণ হচ্ছে আপনার প্রথম দিকে যে হামলাগুলো হয়েছে বা অগ্নিসংযোগগুলো হয়েছে, তার সঙ্গে মানুষের একটা বড় ক্ষোভ ছিল। আন্দোলনকর্মী ছাত্র জনতারা অনেক ক্ষেত্রে পুলিশ গুলি করেছে, অনেক ক্ষেত্রে ফ্যাক্টরি চালিয়ে রেখেছে শাটডাউনের ঘোষণা দেওয়ার পরও। এইসব কারণে একটা ক্ষুব্ধ জনতারা সেটা শেখ হাসিনা সরকারের পতনের আগের সময়টা সেটা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি এখানে যারা আপনার সরাসরি এই সরকারের সঙ্গে যুক্ত ছিলেন না, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের মালিকরা, তাদেরও কিছু ফ্যাক্টরিতে ওই সময় আমরা হামলা দেখেছি। পরবর্তীতে এই হামলার দ্বিতীয় আরেকটা যেটা কারণ, সেটার একটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রাজনৈতিকভাবে একটা সংশ্লিষ্টতা আছে। সেই সংশ্লিষ্টতার অনেকগুলো ফ্যাক্টর। একটা তো আপনার মানুষের ক্ষোভ, দীর্ঘদিন ধরে যাদের যে সমস্ত ফ্যাক্টরিতে আগুন ধরেছে তাদের একটা বড় অংশ আমরা যদি তাকান, তারা পলিটিক্যালি অনেক বেশি হাই প্রোফাইল ছিলেন। এদের মধ্যে একজন মন্ত্রী ছিলেন, এদের মধ্যে একজন আপনার সরাসরি একটি কারখানার বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম বলবেন। হ্যাঁ, যেমন আপনি যদি গাজী গ্রুপ বলেন, গাজী টায়ারে আগুন দেওয়া হয়েছে। গোলাম দস্তগর গাজী, উনি এই সরকারের একটা আমলে নারায়ণগঞ্জ অঞ্চলে উনি এমপি ছিলেন। তো ওনার ফ্যাক্টরিতে উপর্যুপরি দুবার না বেশ কয়েকবার অ্যাটাক হয়েছে। একবার হচ্ছে 5 থেকে 8 অগস্টের মধ্যে, একটা হয়েছে আপনার 25-26 তারিখে। তো এখানে পরিষ্কার এটা বোঝা যায় এখানে মানুষের যারা অ্যাটাক করেছেন তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, রাজনৈতিক ক্ষোভ, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হয়েছে এবং তার মধ্যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে অ্যাটাকগুলো করেছে। আরেকজন আছেন আপনার সালমান এফ রহমান, তার একাধিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। একটা ইয়েলো, ঢাকার বুকেই আপনার ইয়েলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেক্সিমকো সিনথেটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্টর বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং যথেষ্ট উনি রাজনৈতিকভাবে অনেক প্রভাবশালী ছিলেন আওয়ামী লীগ আমলে। তো আমরা দেখতে পাচ্ছি এই কানেকশনসগুলো একটা বড় রোল প্লে করেছে, রাজনৈতিক কারণ এখানে আছে। এবং পরবর্তীতে এই হামলাগুলোর ক্ষেত্রে অভিযোগ এসছে এখানে আপনার বিএনপি, জামাত, এদেরও সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। আমাদের কলিগরা যারা জেলা পর্যায়ে আছেন তারা আমাদের সাথে এই তথ্য শেয়ার করেছেন। অনেক ক্ষেত্রে এই অভিযোগগুলো আছে। কিন্তু এই ধরনের যে হামলা, এটার আসলে আর্থিক ক্ষতি যদি বলি, সেখানে কি বা আমাদের অর্থনীতির উপর কি ক্ষতি রয়েছে বা কি প্রভাব রয়েছে? আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু প্রেক্ষিতটা বলি। এই যখন হামলা এগুলো হচ্ছে এবং আমরা একটা রাজনৈতিক এবং পরিবর্তনের মধ্য দিয়ে গেলাম, তখন বাংলাদেশ অর্থনীতি তার স্মরণকালের সময়ের মধ্যে খুবই একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি যদি তাকান আপনার আমার প্রত্যেকের জীবনে এখন জিনিসপত্রের ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি, এটা খুবই আমরা সবাই
এই ঊর্ধ্বগতির কারণে ভুক্তভোগী এবং আমরা সাফার করছি। গত জুলাইতে যখন সরকার পতনের ঠিক আগের মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 11.63% ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে 13 বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি এটা নতুন না, এটা গত 2-2.5 বছর ধরে চলছে। হাই ইনফ্লেশনের মধ্যে আমরা আছি, যেটা মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গিয়েছে এবং অনেক মানুষ তার খাদ্য থেকে শুরু করে অনেক ধরনের ইসেনশিয়াল পণ্য বাদ দিতে বাধ্য হচ্ছেন। এর বাইরে আমি যদি আরেকটু তাকাই, এই কারণে আপনার মানুষের কেনাকাটা কমেছে, সেই কেনাকাটার প্রভাব গিয়ে পড়েছে যারা বিভিন্ন পণ্য উৎপাদন করেন। আমি যদি ধরি ইলেকট্রনিক্স, আমি যদি ধরি মোটরসাইকেল, আমি কাপড় ধরি, এরকম সমস্ত পণ্য যারা বাংলাদেশের বাজারে বিক্রি করেন তাদেরও কিন্তু বিক্রি কমে গিয়েছে। তো তারাও কিন্তু এখানে সাফার করছে। এর প্রভাব হিসেবে যেটা দেখাচ্ছে আপনার উচ্চ মূল্যস্ফীতির কারণে এবং বিক্রি কমে যাওয়ার কারণে নতুন করে আমরা কোনো কিন্তু বিনিয়োগ বাড়তি দেখছি না। আমাদের গত কয়েক বছর ধরে বিনিয়োগ কমছে। ইভেন সর্বশেষ আমার যে অর্থ বছরে আমার যে বিনিয়োগ ছিল বেসরকারি খাতের, সে বিনিয়োগ কিন্তু কমেছে। সে বিনিয়োগটা কমার কারণে এটার একটা ইম্প্যাক্ট আছে। সেই প্রথম ইম্প্যাক্ট হচ্ছে আপনার কর্মসংস্থানের ইম্প্যাক্ট। তো সেই কর্মসংস্থানের প্রসঙ্গে যখন আসি, বছর শেষে গতকালকে একটা তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো বলছে এপ্রিল-জুন কোয়ার্টারে আমাদের কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। যেটা ছিল 25 লাখ, সেটা হচ্ছে আপনার 26.40 লাখ মানুষ এখন কর্মহীন। আমার কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে। এক হচ্ছে আমার ইনফ্লেশন বেড়েছে, আমার বেকার মানুষের সংখ্যা বাড়ছে, আমার ইনভেস্টমেন্ট কমছে। আমি যদি একটু অন্যদিকে যাই, আমার অর্থনীতি অনেকটাই আপনার রপ্তানি নির্ভর। আমার রপ্তানি গত অর্থ বছরে কমেছে। আপনি যদি রপ্তানিকারকদের কাছে জিজ্ঞেস করেন, তাদের কাছে ওরকম কোনো নতুন খুব বেশি আশা দেওয়ার মতো কোনো খবর আমরা পাচ্ছি না। এই প্রেক্ষিতে আমি যদি তাকাই, ঢাকার কয়েকটা অঞ্চলের খবর আমরা নিয়েছি। একটা আপনার নিয়েছি আশুলিয়া অঞ্চল, সাভার আশুলিয়া, একটা নিয়েছি নারায়ণগঞ্জ এবং গাজীপুর অঞ্চল। আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 ডজনের মতো শিল্প কলকারখানায় আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এস্টিমেট আমরা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাইনি। প্রতিষ্ঠানগুলো যদি আমরা ডিরেক্ট এস্টিমেট বলি, এখন পর্যন্ত যে কয়েকটা প্রতিষ্ঠান, 2টো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা দেখেছি ওনারা বিসিসিআইতে জানিয়েছেন। তার মধ্যে আপনার গাজী গ্রুপ, তাদের 5 এবং 8 তারিখে যে তথ্য ছিল সেই তথ্যে তারা বলছেন 1000 কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে। বেঙ্গল প্লাস্টিক, ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লাস্টিক কোম্পানি বাংলাদেশের, তাদের ক্ষতি হয়েছে আপনার, তারা বলছেন 460 কোটি টাকার বেশি। প্রতিষ্ঠানগুলো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। বেক্সিমকো তো হয়েছে, বেক্সিমকো সিনথেটিকে, ইয়েলো তো পুড়ে গিয়েছে। এরকম আপনার আরও অনেক ফ্যাক্টরি আছে যেগুলোতে আমরা এখনও ক্ষতির হিসাব জানি না। ডিরেক্ট একটা ক্ষতি মালিকের। দ্বিতীয় ক্ষতি আপনি যদি দেখেন, ওইখানে যারা কাজ করতেন তাদের ক্ষতি। এই যে মানুষগুলো এই প্রতিষ্ঠানে কাজ করতেন, এই প্রতিষ্ঠানগুলো বন্ধ। ন্যাচারালি এটা তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন। এবং গতকালকে আমাদের ইয়েরা বলছেন যে একজন বলছেন, এখন আমি কোথায় যাব, মানে অর্থনীতির অবস্থাও ভালো না, আমি তো নতুন করে একটা বিপদে পড়লাম। গাজী গ্রুপের একজন ম্যানেজার বলছেন। আগুন দিলেন রাজনৈতিক প্রতিহিংসায়, রাগে ক্ষোভের দোষে। আগুন দেওয়ার ডিরেক্ট সাফারার কিন্তু সরাসরি মালিক হলেন। দ্বিতীয় হচ্ছে আরও বড় সাফারার কিন্তু যারা এখানে কাজ করছিলেন। অ্যাভারেজ আমরা হিসেব করি প্রতিটা মানুষের পেছনে 4 জনের যদি ফ্যামিলি থাকে, কত মানুষ এটার সঙ্গে সরাসরি আঘাত হয়েছে। এর সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনার অনেকভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান জড়িত ছিলেন। আমার পরিচিত একজন আছেন, আমি শুনেছি যে উনি কাজ করতেন, ইয়েলোর সাথে সম্পর্ক ছিলেন। ইয়েলোতে পুড়িয়ে দেওয়ার কারণে, ইয়েলোর ব্যবসা চলে যাওয়ার কারণে উনি এখন বিপদে পড়েছেন। কোনোভাবে রাজনৈতিকভাবে সে সংশ্লিষ্টতা ছিল না। তো এরকম আপনি যদি ধরেন, ওই প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরশীল যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যারা মানুষ ছিলেন, ওই ক্ষতিটা যেমন মাইক্রো লেভেলে, ম্যাক্রো লেভেলে আপনি যদি ধরেন, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অন্যভাবে আপনার জাতীয় সম্পদ। আপনি গাজী বলেন, বেঙ্গল বলেন বা ফকির গার্মেন্টস বলেন, যেখানে আপনি সিনহা বলেন, যেসব জায়গায় অ্যাটাক হয়েছে, আপনার আগুন দেওয়া হয়েছে, এগুলো সবই জাতীয় সম্পদ। এই সম্পদগুলো কিন্তু তৈরি হয়েছে আপনার আমার, অনেক ক্ষেত্রে আপনার আমার ব্যাংকে জমানো টাকার একটা উৎস থেকে এই সম্পদগুলো তৈরি হয়েছে। এই সম্পদগুলোর জন্য তৈরির পেছনে আমার রাষ্ট্রের যেমন ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, ঠিক একইভাবে ব্যাংকের লোন দেওয়া হয়েছে। এই সম্পদগুলোর পেছনে আমি যদি বেক্সিমকো সিনথেটিকের কথা বলি, আপনি আমাকে শুধরে দিতে পারবেন, এটা বোধহয় শেয়ার বাজারে লিস্টেড। তার মানে বেক্সিমকো সিনথেটিক যদি বেক্সিমকো যে শেয়ার বাজারে লিস্টেড, সময় লিস্টেড ছিল, পরে এটা আবার ইয়ে করে হয়েছে। তো
এর সাথে আপনার অনেক শেয়ার হোল্ডার অনেক ক্ষেত্রে জড়িত। তো এই যে ইম্প্যাক্ট, এটা আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি, অভিজ্ঞতা আছে। আর দ্বিতীয় যেটা, এই গত 1-1.5 মাস ধরে যে শিল্পের মধ্যে একজনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, আপনি একের পর এক আগুন নিভছে না, আমরা দেখতে পাচ্ছি সেটার কারণে মানুষের, ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বড় যেটা শঙ্কা, যে নতুন করে বিনিয়োগ করবে কি, হ্যাঁ, নতুন করে তারা বিনিয়োগ করবে কি না, ব্যবসার পরিবেশ এখনও পুরোপুরি ফেরত আসছে না। 1 মাসের মধ্যে কয়েকবার ব্যবসায়ীরা বিভিন্ন দফায় দফায় বিভিন্ন বড় নীতি নির্ধারকদের সঙ্গে দেখা করেছেন, তারা চাঁদাবাজি থেকে মুক্তি চাচ্ছেন, নিরাপত্তা চাচ্ছেন। তো প্রভাবটা কিন্তু শুধু ওই আগুনের মধ্যে নাই। ব্যাংক ঋণের কথা আপনি বলছিলেন যে ব্যাংক ঋণ থেকে নিয়ে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলোকে করা হয়েছে, সুতরাং এই যে প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংস হয়ে গেল, এটার ইম্প্যাক্ট কি ব্যাংকের উপরে যাবে কিনা? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছিল। আমরা যখন এই ব্যাংক ঋণের আলোচনাটা করছি, আপনি যদি খেয়াল করেন, আমাদের গত সরকারের আমলে একটা ব্যাংকিং খাতের বড় ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত্রে নামে বেনামি ঋণ দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে ঋণ আপনাকে পুনঃতফসিলীকরণ করা হয়েছে। তারপরেও আমার খেলাপি ঋণ অনেক বেড়েছে এবং খেলাপি ঋণ এখন সর্বোচ্চ অবস্থায় আছে। তার মধ্যে যখন এই প্রতিষ্ঠানগুলো পড়লো, একটা এস্টিমেট আমরা পাচ্ছিলাম, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার বিনিয়োগ, আপনার বেঙ্গল বলছে তার 460 কোটি টাকার ক্ষতি হয়েছে, তার এখানে বিনিয়োগ হচ্ছে 600 কোটি টাকার বেশি। ঠিক একইভাবে আপনার গাজীতেও কিন্তু আরও অনেক বেশি বিনিয়োগ আছে। তো এই যে ক্ষতিটা, এই ক্ষতির তো হলো, সে ব্যবসা করতো, হয়তো তার ব্যাংক লোন ছিল, টাকাটা তো তাকে পে করতে হবে। যে ব্যাংক লোনটা দিয়েছে, এখন সেই টাকাটা সে কোথা থেকে, আপনি হ্যাঁ প্রতিষ্ঠানকে চাবেন, ব্যাংক তার দায়িত্ব থেকে করবে, কিন্তু এটা তো পরিষ্কারভাবে একটা বোঝাই যাচ্ছে এখানে ঋণ আদায়ের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হবে। তো সেইখানে একটা ইম্প্যাক্ট আছে। আর সর্বশেষ আর একটা ইম্প্যাক্ট এখানে আছে, যেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ। আমরা যখন এই কথা বলছি, সেই বাস্তবতা আবার আসি, বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ দরকার অনেক বেশি, কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ কমছে। সর্বশেষ আমার যে অর্থ বছর 23-24 আমার বিদেশি বিনিয়োগ কমেছে। আবার যখন আমার এরকম একটা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এই অবস্থায় আমার এক শিল্প কারখানা যখন হামলা হচ্ছে, আমি যদি বিদেশে বিনিয়োগকারী হই, স্বাভাবিকভাবে আমি একটু চিন্তা আমার মধ্যে আসবে, আমি কি এখানে বিনিয়োগ করব না কি করব না। সেই সংখ্যাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো একটা স্টেবল এনভায়রনমেন্ট আমরা দেখছি না, যদি না হয় তাহলে প্রভাবটা কিন্তু আরও পড়বে। আসলে দীর্ঘদিন ধরে মানুষের যে ক্ষোভ, সেটার প্রতি সম্মান রেখেই বলতে হয় যে আসলে এইভাবে হামলা করাটাই আসলে কোনো সমাধান নয়। সব কিছুরই আইনি বিষয় আছে। যদি তারা কোনো ধরনের অপরাধ করে থাকেন, সেটা আইনি প্রক্রিয়ায় সেটার সমাধান হবে, কিন্তু হামলা করলে তো আসলে আলটিমেটলি এটা আমাদের অর্থনীতির উপরেই ক্ষতিটা পড়বে। হ্যাঁ, হামলা করে তো আমার আবার প্রথম যেটা বললাম, দেশেরই ক্ষতি হচ্ছে, দেশেরই ক্ষতি হলো। এটা তো জাতীয় সম্পদটা গাজী টায়ারের কথা যদি বলি, গাজী যে টায়ারটা বানাতো, এই টায়ারটা তো আগে আপনার আমদানি নির্ভর ছিল। আপনার একটা আমদানি বিকল্প একটা শিল্প হয়েছে, সে আমদানি বিকল্প শিল্পটাকে আপনার ক্ষতি হলো। তা আপনার তো ওই যে গ্যাপটা তৈরি হলো, ওই গ্যাপের জন্য তো আপনাকে কোনো না কোনোভাবে এই গ্যাপটা পূরণ করতে হবে। আপনি যদি প্লাস্টিকের দিকে যান, বেঙ্গল যেটা আমরা দেখতে পাচ্ছি, বেঙ্গল যে সমস্ত প্রোডাক্ট তৈরি করতো, সে একটা ছিল, সে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে সাপোর্ট দিত। সেই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে। আগুনটা দেওয়ার কারণে যেটা হলো, ওই সম্পদটা তো আপনার দ্রুত শোধ হবে না, মানে পূরণ হবে না। এই ক্ষতিটা তো দেশেরই হয়ে গেল। কি করা দরকার আসলে শিল্প কারখানাগুলোকে এই ধরনের হামলা থেকে বাঁচানোর জন্য? আপনি জানেন আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, আমাদের এখন ল অ্যান্ড অর্ডারের কী অবস্থা, সব মিলে আসলে কি করা দরকার? প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের এই অনুধাবনটা খুব গুরুত্বপূর্ণ, যে একটা প্রতিষ্ঠান যেই মালিক না হোক না কেন, এই প্রতিষ্ঠানটা যখন হয়েছে, প্রতিষ্ঠানটা আমাদের, বাংলাদেশের মানুষের। তো এই প্রতিষ্ঠানকে রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য, কারণ এটার সঙ্গে কোনো না কোনোভাবে আমার আপনার অর্থ জড়িত আছে, কোনো না কোনোভাবে, হতে পারে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। শুধু মালিক তার পকেটের টাকা দিয়ে প্রতিষ্ঠানটা গড়ে তোলেননি। দ্বিতীয়ত আরেকটা কারণ, সেটা হলো যে আমাদেরকে এই কারণে আরও রক্ষা করতে হবে, কারণ আমাদের দেশে প্রচুর মানুষ এটার সঙ্গে কর্মসংস্থান আছে, তার কর্মের জন্য আমাদের এটা বাঁচাতে হবে। তৃতীয় যেটা, সেখান থেকে রাষ্ট্রীয়, যেটা আপনি আইনি প্রক্রিয়া বলতে পারেন, যে রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে সেখানে ওই মেসেজটা নিয়ে যেতে হবে শিল্প মালিকদের কাছে এবং যারা ওখানে থাকেন সবার কাছে, যে এইটাকে নিরাপত্তা রাষ্ট্র দিবে, সর্বোচ্চভাবে দিবে, এবং সে নিরাপত্তা যাতে
কোনোভাবে বিঘ্নিত না হয় সেই চেষ্টাটা করবে। আমি আশা করব আমাদের শিল্প কলকারখানায় নিরাপত্তা দেওয়ার জন্য শিল্প পুলিশ আছে, তারা বিষয়টা আরও সিরিয়াসলি নেবেন এবং নিয়ে যাতে শিল্প ব্যবসা বাণিজ্য যাতে সুস্থভাবে চলতে পারে, আবার পূর্বের জায়গায় ফেরত আসতে পারে সেই উদ্যোগটা নেবেন। তা যদি না হয় আমরা অর্থনীতির যে ঝুঁকির মধ্যে এখন আছি সেই ঝুঁকি থেকে কিন্তু আমরা আরও বেরোতে পারবো না, আরও ঝুঁকি বাড়বে, মূল্যস্ফীতিও বাড়ার ঝুঁকি আছে, আমার কর্মসংস্থান বাড়বে না, বিনিয়োগও বাড়বে না। আর তা যদি না হয় আমার যে প্রত্যাশা, সে প্রত্যাশা কিন্তু আমি সামনের দিনে আরও একটা উন্নত রাষ্ট্র হব, সমাজ হব, সেদিকে যেতে আমি আরও পিছিয়ে যাব। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা অনেক বেশি। একদিকে উৎপাদন বাড়ানো, অন্যদিকে কর্মসংস্থান সহ নানাভাবে ভূমিকা রেখে থাকে এই বেসরকারি খাত। তাই এই বেসরকারি খাতকে রক্ষা করার জন্য রাষ্ট্রকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এমনটাই মনে করছেন সবাই। ধন্যবাদ।